রচনা ভোলানাথ রায়, সম্পাদনা ও নির্দেশনা তপন চ্যাটার্জি, নৃত্যে গণেশ শঙ্কর, সুর সুরশ্রী মিঠু বাবু, আলো ধ্বনি প্রলয় সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার প্রলয় ও মাস্টার দেবু। জেনারেল ম্যানেজার আশুতোষ মাইতি, দল ম্যানেজার প্রলয় মাইতি, দল পরিচালক কালীপদ মাইতি। আবহ সঙ্গীত মাস্টার মিঠু, নাগেন বাবু, ধীরেন বাবু, বৃন্দাবন বাবু এবং প্রশান্ত বাবু। শ্রেষ্ঠাংশে যাত্রার সুপার গায়ক নায়ক স্বপন কুমার, লাস্তবই অভিনেত্রী শঙ্করী বিশ্বাস, তৎসহ রোমান্টিক খলনায়ক কুমার অজিত, মিস হেনা, কুমার জয়দেব, প্রশান্ত বাবু, মিস উর্বশী, পারুল দেবী, নিশিকান্ত বাবু, তারাশঙ্কর বাবু ও রসরাজ আশুতোষ মাইতি। শুরু করছে রত্নদ্বীপ নাট্য কোম্পানি পরিবেশিত যাত্রা জগতের মেগাস্টার রাজকন্যা মেঘা ভট্টাচার্য এবং সুন্দরবনের বিশক্তি বিচ্ছেদ শ্যামকুমার অভিনীত 1428 সালের জনচিত্তজয়ী মেগা হিট যাত্রাপালা। বহু জনমের শত সাধনায় জীবন কি জানে জীবনের মানে, পরম পিতার অশেষ কৃপায় বউ পেয়েছি কপাল গুনে, বউ পেয়েছি কপাল গুনে, বউ পেয়েছি কপাল গুনে। देवी सर्वभूतेषु मत्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कन्यारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। यस বধূ 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 মা দুর্গা যারা প্রতিটি সংসারে বধূ হয়ে এসে এই সমাজ থেকে বধূ হত্যা, বধূ নির্যাতন, খুন, ধর্ষণ যারা লোপাট করে দেন, সারা দেশ যেন বলতে পারে বাংলার বধূ বুকে তার মধু, জল লই যাই কাঠে মা বলিতে প্রাণ করে আঞ্চাল, চোখে আসে জল ভরে। হ্যালো এভরি দুর্গাষ্টমীর এই সুন্দর সন্ধ্যায় এমপি প্রজাপতি মালের এই নাট মণ্ডপে শুরু হচ্ছে এক মনোরম নৃত্যগীতের অনুষ্ঠান। তো এখন আপনাদের সামনে নৃত্যগীত পরিবেশন করছেন মিস শ্যামা। আকাশ সবাই কাছে ডেকেছে, স্বপ্ন সত্যি আশাই পাখি ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন মিস শ্যামা। আপনার নাচ গানের দর্শক ও আমিও আপ্লুত। আপনিও তো ভালো গান করেন। একাত্তে তাই, তবে আপনার মতো এত সুচারু নাচতে পারি না। আমার কাছে তালিম নেই না, আমি কিন্তু আপনাকে নাচিয়ে ছাড়বো। সেরকম কপাল কি আমার হবে? হবে না সভ্যতা। রামায়ণের মায়ের সুধা চন্দন যদি নাচ বৈরতে নেচে জীবনের স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে আপনি পারবেন বিশ্ব সেরা অমলা শঙ্কর হতে। তাহলে তো আপনার পায়ে পড়ে বলতে হয়
দেহি পদপল্লব মুদারম। না, আমি সামান্য অন্ধ গরিব বাবার মেয়ে, শিক্ষার জন্য ওটা করতে হবে না, বরং শিক্ষা শেষে একটা উপহার দেবেন। সেটা কি টাকা? না শম্ভু বাবু, একটুখানি ভালোবাসা। ভালোবাসা কিন্তু মানুষের অত্যাচারী হৃদয়ের কাছ থেকে খসে পড়েছে শ্যামা। আমি আপনি চাইলে সেটা পুনরায় জোড়া দিয়ে জীবনকে সুন্দর করে দিতে পারবো। বাহ, ফ্যান্টাস্টিক! বর্তমান সমাজের মেয়েরা যখন ইয়াংকি কালচারের স্মার্টফোনে নিজেদের নগ্নতা, আধুনিকতা, চাহিদার ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল করতে ব্যস্ত, আর আপনি তখন সুন্দরের পুজো করতে চান। তাই আপনার কালচারের জন্য মাল ফ্যামিলির তরফ থেকে বাবারই নামাঙ্কিত প্রজাপতি ট্রফি এখন আপনার হাতে তুলে দিতে আসছেন আমারই দাদা ডক্টর রত্নদীপ মাল। কনগ্রাচুলেশন। আপনি তো জানেন প্রতি বছর দুর্গোৎসবে আমরা বাবার নামে ট্রফি দিয়ে থাকি। অবশ্য সেই ট্রফি বাবা নিজেই শিল্পীর হাতে তুলে দিতেন, কিন্তু এখন উনি দিল্লিতে থাকায় ট্রফিটি আমি আপনার হাতেই তুলে দিচ্ছি। নিন। মাফ করবেন, এই ট্রফি আমি নেব না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার নামাঙ্কিত প্রজাপতির ট্রফিটা মাটিতে ফেলে দিলে, আর ফেলে দিয়ে তুমি আমার বাবাকে অসম্মান করলে। তুমি কি জানো না আমার বাবা একজন এমপি? জানি তো, এম মানে মানুষ আর পি মানে পেটানো। মানে মানুষকে মিটিয়ে প্রজাদের পতি হয়েছে, কিন্তু জনতার ভালো করে নাই। আমার সামনে দাঁড়িয়ে বিশুদ্ধার করছো? তুমি জানো না আমি কে? জানি, আপনি ডক্টর রত্নদীপ মাল। আপনার জীবনে সবকিছুই জল। ধমক দেবেন না মিস্টার জল, কারণ আমি তো জানি বাবাকে নিয়ে সেদিন আপনার নার্সিংহোমে গিয়েছিলাম। আপনি আমার বাবার চোখ দুটো তুলে নিয়ে বিক্রি করে দিয়ে বলেছিলেন ওনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল ভাই বিবির একটা কিডনি কেটে চড়া দামে বিক্রি করেছেন আপনি। আপনি একটা জাল ডাক্তার, আপনার বাবা মানুষ মানের এমপি, আপনাদের এই জাল পরিবার একটা অমানুষের পরিবার। কোটি টাকা বিশাল বাড়ি, এত প্রতিমতি থাকা সত্ত্বেও আমি আপনাদের ঘৃণা করি। তাই আপনাদের বিরুদ্ধে প্রতিবাদের জেহাদ তুলতেই আপনাদের ট্রফিকে পায়ে বাড়িয়ে দিয়ে চললাম। না, সিংহের গোয়ায় ঢোকা যতটা সহজ, বেরোনোটা কিন্তু ততটা সহজ নয়। মানে এটা খুবই সোজা। তুমি আমাদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছো, সেই জানা কথাগুলি তুমি বাইরে বলবে। ওরা তখন আমার বাবাকে কেউ ভোট দেবে না, ওরা সবাই খেপে গিয়ে আমার নার্সিং হোমটা ভাঙবে, তাতে আমার টাকা হবে না, আমাকে ডাক্তার বলে কেউ মানবে না। তাই তোমার মতো বিষধরী সাপিনীর ফনাটা মোচে না। তবে ভেঙে দেবো। ভাঙতে গেলে কিন্তু তার আগে তোর মান ইজ্জত যাবে। আমার ইজ্জত নষ্ট করতে চাইলে আমি কিছু চিৎকার করে লোক ডাকবো। আমাদের প্রভাবের বলে যে লোক এখান থেকে ফিরে গেছে, তারা কেউ এসে তোকে রক্ষা করবে না। সুতরাং আমি ধানি লঙ্কার চেয়েও ধান। বাঁচানোর কেউ নেই, তাই তো শরীরে আমি একটা কালো স্ট্যাম্প বসে দেবো রে। কালো স্ট্যাম্প তার আগে আমি তোর ওই সাদা গালটাকে লাল করে দেবো। লাল প্রদীপ, দেখি তুই সেটা আমি দেখেছি। সেমার বিরুদ্ধে আমি কেস করবো। সেই কেসে আমি প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবো। ছোট ভাই হয়ে তুই দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিবি? দাদা হয়ে তুই যদি এই বোনের মতো মেয়েটার শ্লীলতাহানি করতে পারিস, তাহলে ভাই হয়ে আমি সাক্ষ্য দিতে পারবো না। কেন পারবি না? পারবি না কারণ তুই এখনো বেকার। আমাদের অন্যের তুই প্রতিপালিত হস। তোর অন্য নয় দাদা, আমি বাবার উপার্জনে অন্য খাই। ও কিন্তু বাবার নামাঙ্কিত প্রজাপতি ট্রফিটা মারিয়ে বাবাকে অপমান করেছে, আর তার বিনিময়ে তুই যা করেছিস না, তাতে বাবার ইহলোক ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। আমার সামনে দাঁড়িয়ে গলা উঠছে কথা বলে আমি কিন্তু তোদের ছেড়ে কথা বলবো না। তার আগে তুই এই শ্যামার কাছে ক্ষমা চা দাদা, না হলে তোকে মারতে কিন্তু আমার হাত কাঁপবে না। আমার জন্য আপনারা এই কাজ করবেন না। যত হোক আপনি তো ওনার ছোট ভাই, আপনার কথা আমি এখানে প্রোগ্রাম করতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছে।
তাই আমার জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না, কারণ আমি গরিব বাবার সাধারণ মেয়ে। আপনাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্কের কাছে আমাদের ইজ্জতের মূল্য কতটুকু বলো, বলো, কতটুকু? যতটুকুই হোক তার মূল্য কিন্তু দিতে হবে, না হলে এই সব এমএলএ এমপির ছেলেরা তোমার মতো হাজার হাজার মেয়ের শ্লীলতাহানি করে এই বাংলার মাকে হেয় করে দেবে। মা মাটি মানুষের জন্য করা অসংখ্য জনকল্যাণ নীতিকে ছাপিয়ে শুধু ধর্ষণকে করবে ওরা সংবাদের হেডলাইন। সেটা বন্ধ করতে তুই কি করবি প্রদীপ? ওই শ্লীলতাহানির দায় তোকে পুলিশে ধরিয়ে দেবো। পুলিশকে আমি ফোন করে দিয়েছি, তাই আর তোকে কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না রে ভাই, বরং পুলিশ শ্লীলতাহানির কথাটা শুনে এখানে না আসতে পারলাম না। বলুন, কে কার শ্লীলতাহানি করেছে? আমার ছোট ভাই প্রদীপ শ্যামা নামের একটা নাচনেওয়ালি মেয়েকে আমাদের এই ঐতিহ্যবাহী নাট মন্দিরে ও মিথ্যে। সত্য মিথ্যার বিচার আদালত করবেন। তবে দাদা যখন দিল্লি থেকে বলেছেন, আরে ডাক্তার বাবু যখন স্বীকারোক্তি দিচ্ছেন, তখন আমি তোমাকে অ্যারেস্ট করছি। না বললে হবে না রে ভাই। মালবাড়ির ক্যান্ডিডেট হয়ে সেই বাড়ির বিরুদ্ধে কথা বলার জন্য কদিন হাজত খেটে আয়, তাতে হয়তো তোর প্রতিবাদী সত্তাটা চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ? হ্যাঁ, চেঞ্জ হবে, তবে সেদিন তোমরা কেউ বাঁচবে না। ওই এমপি সাহেবের মানুষ পেটানো নীতিকে আমি ভেঙে দেব। তোমার মতো ভূ ডাক্তারকে আমি করোনা ভাইরাসে মারবো। টোল ফ্রি নাম্বারে দিদিকে ফোন করে তোমার মতো পুলিশের চাকরি আমি খাবো। আর সেদিন ওই মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসবে, মারের চোটে তোমাদের চরিত্রকে চেঞ্জ করবে। সেই কথা মিডিয়ায় ব্রেকিং নিউজ করে আমার জেনারেল লিস্ট মেজদা সবাইকে জানাবে। কি জানাবে? বউ পেয়েছি কপাল গুনে। হতে পারে না, প্রদীপদার মতো ছেলে এমন কাজ করতে পারে না। বাট ভাই কেন পারে না? বড় পারে না, ও মানুষ বলে। তাহলে কি তো জয় বউর সম্বন্ধে চক্রান্ত করছে, এটাই বলতে চাস? ওদের সঙ্গে থেকে থেকে সেটা বলার মতো ক্ষমতা আমার নেই রে দিদি। তবে প্রদীপদার সঙ্গে এতদিন মিশে আমি একটা দিনের শুধু জেনেছি বিজ্ঞান হতে পারে, কিন্তু কোনো মেয়ে শ্লীলতাহানি করতে পারে না। বাট করেছে, সেই জন্য তো জয় বউকে পুলিশের হাতে তুলে দিয়েছে। জামাই বাবু ভুল করেছে। এটা তো প্রদীপকে গভীর ভালোবাসার কথা। সত্যিটা যেদিন প্রকাশ হবে সেদিন তুই ওর জন্য ব্যথা পাবি, ব্যথা। একটা ইফটিজারের জন্য ঘুরবে না আমার এই মাথা। ওর জন্য কিন্তু আমার হৃদয় পাতা হয়ে গেছে প্রেমের নকশি কথা। ওই কথা ছিঁড়ে দিয়ে তুই তো জামাই বাবুর মতো কাউকে ভালোবাস। ওর মতো লোককে ভালোবাসলে আমি তো তোর মতো হয়ে যাবো রে দিদি। হোয়াট? আমার কাছে তোর কাছে টোটলাই সংসারের সুপার মার্কেটে নিজেকে নগ্ন করে দেখানোটা আমার কাছে নট লাইক। তুই জামাই বাবুর মতো ওই মাল বাড়ির ঐতিহ্য ঢোকার ওই মালটাকে নিয়ে তুই ফাল চালা ফাল। আর আমি তো তখন সুচয় ঢুকে আসল তথ্য জেনে ওকে খালাস করে আনতে পারি কিনা দেখে। কারণ প্রদীপকে যে আমি ভালোবাসি রে দিদি। আমার মনে হয় একটা লোফারের ভালো করতে ছুটে গেল, কিন্তু কিন্তু যাওয়ার সময় কি বলে গেল? তাতে কি আমার লাইফ পার্টনার ওই রত্নদীপ? আমি ওই রকম কোনো খারাপ কাজ করিনি, বরং বাবার নামাঙ্কিত প্রজাপতির ট্রফিটা মাটিতে ফেলে দেওয়ার জন্য ওই শ্যামাকে আমি চড় মেরেছি। খারাপ কাজ করেছিল ভাই, তাই আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। নিজের ডাক্তারি আর বাবার মিনিস্টারির ঐতিহ্য রক্ষার জন্য ছোট ভাইয়ের অন্যায়ও আমি বরদাস্ত করিনি। সেই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমার ওই ভালো লাগার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। সত্যি বলছো রত্ন? সত্যি বলতে কি, তুমি একটা দুষ্টু হরিণী, চপালা চোখে লাস্যময় হাসি আমাকে তোমার কাছে বারবার
টেনে নিয়ে যাচ্ছে। তাই তো হাজার সমস্যার মধ্যে থেকেও আমি তোমার কাছে ছুটে আসছি। সে তো আসতেই হবে, কারণ আমি হাই সোসাইটির মেয়ে, আর আমাকে যখন লাইফ পার্টনার করেছো তখন তো আমার সব কথা তোমাকে শুনতেই হবে। বেশ, কথাটা কি চটপট বলে ফেলো? হাতে মাত্র 5 মিনিট সময় আছে। 5 মিনিট কেন? তাহলে কি সত্যি সত্যি এই বস্তির মেয়েটাকে হেনস্থা করতে গিয়ে তুমি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছো? আরে না 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 না, নার্সিংহোমে আমার একটা অপারেশন আছে। ওইসব অপারেশন বাদ দিয়ে চলো না এক সপ্তাহের জন্য আমরা কোথাও ট্যুর করে আসি। তাহলে হ্যাঁ, সামনের সপ্তাহে নার্সিংহোমটা বন্ধ রেখে তোমাকে নিয়ে দার্জিলিং যাবো। দার্জিলিং? না 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 না, দার্জিলিং আমি আমার বয়ফ্রেন্ড রূপমকে নিয়ে ওখানে কতবার গেছি। তাহলে কাশ্মীর? কাশ্মীর? ও নো, কাশ্মীরে আমার এক বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তার বাড়িতে থেকে আমি কতবার কাশ্মীর দেখেছি। ও মাই গড, এ তো পুরো 2 নম্বরই চাল। তুমিও তো 10 নম্বরই মাল। না মানে বলছিলাম কি কোথায় যাবে বলো ডার্লিং? চলো না দেবের শুটিং করা সেই চাঁদের পাহাড়ে। চাঁদের পাহাড়? যেখানে থাকবো শুধু তুমি আর আমি, আর আমরা দুজন ওখানকার প্রাকৃতিক স্পট মন ভরে দেখবো, আর দুজনকে জড়িয়ে ধরে বলবো তুম পাশ আয়ে यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा दिल जागे ना सोता है अब तो मेरा दिल जागे ना सोता है क्या करूँ कुछ होता है क्या करूँ कुछ होता है तुम पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए सपने दिखाए। চমৎকার, বিউটিফুল সিন। এই মালভেলে চলছে যেন সিনেমার শুটিং। করোনা ভাইরাস ছড়ানোর চিন। তবু তুমি প্রতিরোধের মাস্ক না পরে, সভ্যতা স্যানিটাইজারে নিজেকে পরিচ্ছন্ন না করে সবাইকে দেখাবে তোমার লাভলি স্কিন। এটাই ধনী বাড়ির কালচার। আর সেই কালচারে কালাকার হই তুমি হয়তো নিজে একটা মেয়ের শিলতাহানি করে ছোট ভাইকে ফাঁসিয়ে দিতে পারো, কিন্তু আমি এসব মানতে পারি না। ভদ্রভাবে কথা বলে বলছি। তুমিও সত্যিকারে গৃহবধূ হয়ে চলো। গৃহবধূ না হওয়ার কি দেখলি তুই? দেখলাম। সামনের উঠোনে তুলসী তলা, দেওয়ালে টাঙানো দেবদেবী ও মনীষীদের ছবি, আর তার মাঝে তোমরা নগ্ন হয়ে ঠ্যাং তুলে নাচছো আর গাইছো। তাই আমি হয়ে গেলাম বিদ্রোহী কবি। তোর ওই ব্যাকডেটেড বিদ্রোহ শোনার মতো সময় আমার নেই। কি করে থাকবে দাদা, কি করে থাকবে? এমপির ছেলে হওয়া সত্ত্বেও তুমি যে টাকার জন্য যন্ত্রের মতো ছুটছ, কিন্তু অপরাধের জন্য ওই ছোট আমি বন্ধ করে দেবো। পারবে না সৌম্য, কারণ এই কম্পিউটার যুগে মানুষ যেখানে ইন্টারনেটের মাধ্যমে এক মুহূর্তে আমেরিকায় চলে যেতে পারে, সেখানে আমরাও চলে যাব। না বৌদি না, অর্থ আর অন্যায়ের পেছনে না ছুটে একটু থামো। একটা কথা শুধু মনে রাখো বৌদি, কম্পিউটারের সৌজন্যে এক মুহূর্তে আমেরিকায় পৌঁছে যাওয়া যায় ঠিক, কিন্তু ওর জন্য মায়ের পেট থেকে জন্মে মানুষ হওয়া যায় না, রাত করে পার পাওয়া যায় না। তোমাদের কম্পিউটার ব্রেন পরিমাপ করতে পারে না মানুষের জীবনের মূল্য কত, সংসারে আসল ধর্ম কি। মানুষের জীবনের মূল্য কি জানিস? উন্নতি আর সংসারের ধর্ম হলো আত্মসুখ। ওই সুখ আর উন্নতির জন্য বাবা বুঝি রাজনীতিবিদ হয়ে মানুষের শোষণ করেন, তুমি সমাজসেবিকা হয়ে অসামাজিক কাজ করো। আর বৌদি এই নগ্ন ড্রেস পরে দেশের যুব শক্তিকে পাগল করে, আর আমার এই দাদা নার্সিংহোম খুলে ফুল ভাউচার দিয়ে মানুষকে সর্বহারা করে। এবারে ছেলে হয়ে বাজে কথা না বলে তুই বরং তোর বাবার মতো রাজনীতিটা কর। বর্তমান বাজারে শিল্পপতি থেকে সুপারস্টার, আর চোর গুন্ডা বদমাশ থেকে কালোবাজারি আড়তদার, রাতারাতি দল বদল করে যেভাবে ওরা রাজনীতি করছে তাতে আমার কেন
কোন মানুষের রাজনীতি না করাই উচিত। ওটা করলেই কিন্তু তোর উন্নতি হতো। আর সেই উন্নতির প্রথম সোপানে আমার চরিত্রটা যে নষ্ট হয়ে যেত, তাতে আমার মূল্যবোধ হারিয়ে যেত। ওই প্রতিষ্ঠা থেকে আসে প্রতিপত্তি, যে প্রতিপত্তি জোরে মানুষের সর্বনাশ হয়, আপন জন বিনা দোষে হয় যুদ্ধ চায়। তাই আমি সাংবাদিক হয়ে লিখবো সাধারণ মানুষের কথা, আর লিখবো তাদের করুণ কাহিনী। সেই কাহিনী তুই লেখ সৌম্য, লেখ। আমার বাড়িতে প্রোগ্রাম করতে এসে শ্যামা নামের একটি মেয়ে শ্লীলতাহানি হয়েছে, আর তার জন্য তাই আমি, অর্থাৎ এই এমপি প্রজাপতি নল। তুমি তাই কেন? তোমার আজকের পেট দাদা এই কাজ করেছে। হ্যাঁ, আর তার তো আইনি ছোট ভাই প্রদীপ কাছে হাত ধরতে। এটা তুই ঠিক করিসনি রত্ন, তোর উচিত ছিল সৌম্যের মাথায় রেপ কেস চাপিয়ে ওকে হাজতে ভরে দেওয়া। আমি প্রজাপতি মল, জনগণের কাছে আমি মহাকাল। যে না শোনে আমার কথা, ছড়িয়ে নেই তার পিঠের ছাদ। তাহলে আমিও পাল্টি খাবো। আপনি পার্টি খাবেন রে? নেতা মন্ত্রী পাল্টি খাবে না, পুলিশ ঘুষ খাবে না, জনগণ মার খাবে না, উন্নয়নের টাকা তছরূপ হবে না, তা বললে কি হয়? তাই আমার বিরুদ্ধে যে কলম তুলবে তাকেই আমি ফাঁসিয়ে দেব। সৌম্য তো আপনার নিজের ছেলে। বৌমা, স্বার্থের জন্য শেখরাও নিজের মায়ের কানের পাশাতেও খাদ্য মেশায়। তাই বোধহয় বস্তি উন্নয়নের টাকাটা নিশ্চয়ই তোমার পকেটেই গেছে। গেছে, বিনিময়ে আমি ওখানে একটা হনুমান মন্দির তৈরি করে দিয়েছি। কিন্তু বাবা, ওটা না করে তোমার যে ওখানে একটা লাইব্রেরি করে দেওয়া উচিত ছিল। আরে বাবা, সেটা করলে ওই বস্তি শ্যামার মতো উটকো মেয়েরা এক একটা লক্ষ্মী ভাই ঝাঁসির রানী মাতঙ্গিনী হয়ে আমার কাজের হিসাব চাইতো। ও, সেই জন্য কি ওখানকার নর্দমা পরিষ্কার করনি? আরে মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? আরে বাবা, নর্দমা পরিষ্কার করে দিলে ওখানে মশামাছি জন্মাতো না, আর মশামাছি না জন্মালে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু এই সমস্ত জ্বর হতো না। আর এই সমস্ত জ্বর না হলে ওখানকার লোকজন কেউ ডাক্তারখানা কিংবা নার্সিং হোমে যেত না। আর ডাক্তারের কাছে না আসলে যেমন ডাক্তারের টাকা হবে না, এমনি মানুষজন মরে। মানুষ না মরে পুরো থেকে মরা পড়ে লোক সব বেকার হয়ে যাবে। লোক বেকার হয়ে গেলে দেশে অশান্তি বাড়বে, নেতা মন্ত্রীরা মার খাবে। তাই জনগণের কল্যাণের কথা ভেবে এই সমস্ত না করে ওই শ্যামাদের বস্তিতে লাইসেন্স দিয়ে আমি একটা মদের ঠেক বানিয়ে দিয়েছি। এটা অন্যায়। আর এই অন্যায়ের বিরুদ্ধেই আমার কলম এবং ক্যামেরা চলবে। তার আগে কিন্তু তোকে এমপির বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবা, আমি যেটা করছি সেটাই তোকে সংবাদ করতেই হবে। দাদা, আমাদের কালচার মেনে নিয়ে ওই বস্তির মেয়েটাকে তোমাকে চরিত্রহীন করতে হবে। তোর তো বেশি টাকা রোজগার করার ক্ষমতা নেই, তাই সবার কথা মেনে নিয়ে এবারেতে সবার মতো সুখী হ, গন্ডগোল করিস না। সুখ? ওই সুখটার জন্যই তো আমি কোনো গন্ডগোল পাকাতে চাইছিলাম না। কিন্তু আমাদের সৃষ্টি করা দুঃখের বন্যা এই চারিদিকে প্লাবিত হয়ে ধুয়ে যাচ্ছে হাজার হাজার মানবতার গ্রাম, নষ্ট হয়ে যাচ্ছে সত্যদয়ের বস্তি, আর জীবাণুতে কাঁপছে শত শত ভালোবাসার সেবা, আর করুণা তো শেষ হয়ে যাচ্ছে প্রতিবাদের প্রদীপ। তাই বিবেকের কলম ধরে এই সত্যানুসন্ধানী সৌম্যদীপ চলল অত্যাচারের লাইনে পোস্টে, বিপ্লবের পোস্টার টাঙাতে। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इश्क वास्ते निसार है मेरा तन मेरा मन। ए वतन ए वतन ए वतन,
जाने मन जाने मन जाने मन ए वतन ए वतन ए वतन जाने मन जाने मन जाने मन গাধা, এক নম্বরের হারামজাদা। কি বলছো গো? ওরা তো তোমারই সন্তান। এ বিষয়ে আমার সন্দেহ আছে। তার মানে? মানে হ্যাঁ। ওরা তোমার গর্ভে জন্ম নিলেও আমারও উরজাত কিনা সেটা আমাকে একটু ভেবে দেখতে হবে। এই কথা আপনি বলছেন ড্যাড? না কেন বৌমা, বলবো না কেন? ভেবে দেখো, সৌম্য আর প্রদীপ যদি আমার নিজের সন্তান হতো তাহলে কি ওরা এমনি ভাবে আমার বিরুদ্ধাচরণ করতে পারতো? কিন্তু ড্যাড, ড্যাড, ওরা বিরোধিতা করলেও আমি তো তোমার সহায়তা করেছি ড্যাড। আমার রত্ন যে ডাক্তার। হাতুড়ে মাম্মি, হাতুড়ে ডাক্তার, জাল করে জয়েন্ট পাস করিয়ে ঘুষ দিয়ে এমবিবিএস এর সার্টিফিকেট এনে দিয়েছিলাম বলে কোন রকম নার্সিং হোম খুলে ডাক্তারি করছে। তবুও তো আমাকে বাতের যন্ত্রণার ওষুধ দেয়। দেয় কি? মনা হতে পারার যন্ত্রণায় আমার বৌমা যে ভোগে তার ওষুধ কিন্তু ও দিতে পারে না। কাম অন ড্যাড, ওইসব মেডিসিন খেয়ে মা হয়ে আমি আমার গ্ল্যামার নষ্ট করতে চাই না। সেই জন্য তো আমি ওকে ওষুধ দিই না ড্যাড। কিন্তু যে ওষুধটা তুই শ্যামাকে দিয়েছিস তাতে নতুন তলার বস্তির লোকজন খেপে গিয়ে আমার বিরুদ্ধে যাবে। জেল থেকে ছাড়া পেয়ে প্রদীপ আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে আর সৌম্য কলম ধরে লিখবে সেই সমস্ত কেচ্ছা কাহিনী। সেটা সারানোর কি ওষুধ দিয়েছিস তুই? দিয়েছিস শুনুন। রত্ন, আমি রত্নদীপ না। তুমি যেমন রাজনীতির ছাত্রমাল, আমার কিন্তু পুরোটাই যা। তাই আমার বিরুদ্ধে ওঠা ওই কেসটাকে খালে ফেলতে হবে। কি করবে তুই? ওই শ্যামার বিটা হবে আমি আগামীকাল বিয়ের পর লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে যেমন কাল সাপ কেটেছিল ঠিক তেমনি বিয়ের আগে শ্যামার ঘরে ঢুকবে মাল বংশের মহা কি বলছো? বরটাকে টেক করবো? আরে বাবা, সেটা করার জন্যই তো আমি অপরূপ সাজে সেজে বরণ করবো বলে গেটে দাঁড়িয়ে আছি। আর বর এলে ওকে আমি জড়িয়ে ধরে বলবো, বলবে গো চাঁদ বদনী? না কিছু না। কিছু না তো আমার দিকে এমনি ভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে তুমি ময়ূর ছাড়া কাটতে। আমার শ্যামাদেরকে সুখী করার জন্য তুমি শ্মশান মানে কৈলাস থেকে লকডাউনের পায়ে হেঁটে চলে এসেছো। সে তো আসতেই হবে, কারণ বিয়ে বলে কথা। আর যাই হোক না কেন, বিয়ে করার পিছপা হবো না। সেই জন্য তুমি সবাইকে বলছি, কে আনিল রে, কোথায় ছিল রে, হরিব এমন সুন্দর খেলো সে, কে আনিল রে, কোথায় ছিল রে, এমন সুন্দর খেলো সে। রাধাকে বিয়ে করে নিয়ে যাব ঘরে, রাধাকে বিয়ে করে নিয়ে যাব ঘরে, ধরবে আমার মন প্রাণ।
দেখাচ্ছিস? তুমি সরু, তাই তোমাকে দিয়ে আমার হাতে খড়ি সরু। এবার আসবে গুরু। ও এলে আমার কি করবে? খেলা হবে। তা যা বলেছিস মাইরি, আমার আর তোর সইছে না। আমি এক্ষুনি বিয়ের আসরে ঢুকবো, তারপর কনেকে এমনি ভাবে জড়িয়ে ধরে বলবো, তুমি রসগোল্লার চেয়ে মিষ্টি। এই গোল্লাটা গরম রসগোল্লা জাদু। যে খাবে সে তো যাবে, আর যে না খাবে সেই পস্তাবে। তাহলে আগে ওই রসগোল্লাটা খাই, তারপর তোমারটা খাবো। তুমি তো জানো আমি ইন্টারন্যাশনাল মিষ্টি ঠেকবর, তাই শ্যামাকে বিয়ে করতে বিয়ের আসরেই চললাম। ওই আসরটাই তোমার জীবনের শেষ আসর, আর বিয়েটাও লাস্ট বিয়ে। মেয়েদের জীবনে একটা কাজ ছাড়া ওদের আর কোনো কাজ নেই। মেয়ে একটু বড় হলে অমনি বিয়ে দিয়ে দাও। মা, এছাড়া আমাদের মতো গরিব মানুষের জীবনে আর যে কোনো পথ নেই রে মা। আমি তো লেখাপড়া শিখে বড় হতে চেয়েছিলাম, তার জন্য মানবিক সরকারের কাছ থেকে পেয়েছিলাম কন্যাশ্রী, পেয়েছিলাম মোবাইলের জন্য 10,000 টাকা, পেয়েছিলাম স্কলারশিপের টাকা, সাথে সাথে নাচ গানের প্রোগ্রাম করেও আমি পেট চালাচ্ছিলাম। কিন্তু সেদিন মাল সাহেবের ঘরে অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেল। সেই ভয়ে কাকা বাবু তোর বিয়ের ব্যবস্থা করলো। এমন ঘটনা কিন্তু অনেক মেয়ের জীবনে আছে বড়ি। তোর মতো তাদের মা হয়তো মারা যায়নি বাবা, তাদের বাবা হয়তো আমার মতো অন্ধ নয় রে মা। বাবা ওরে মা, তোর বয়স যখন 7 বছর, তখন তোর মায়ের কাল ব্যাধি হলো। অমনি সে আমার হাতটা তার কাছে টেনে নিয়ে তোর হাতটা আমার হাতের উপর রেখে বললো, ওগো আমার যাওয়ার সময় হয়ে এসেছে, তুমি আমার মা শ্যামাকে দেখো। তারপর মা মারা গেল, আমাকে একটাকে পৃথিবীতে দেখে মায়ের জীবন দীপ নিভে গেল। আমি তখন চিৎকার করে বললাম, ওগো শ্যামার মা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। কিন্তু আমার ডাকে সে আর সাড়া দিল না। সেই থেকে তোকে বড় করেছে, মানুষ করেছে, দিনকুলে আমার কেউ নেই বলে আমাকে তোর মতন সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে রে শ্যামা। তাতে আমার একটা স্বার্থ আছে রে পরি, কারণ তুই যে আমার এই অন্ধের পথ চলার যষ্টি, তুই সাহায্য না করলে আমি যে এই মামরা মেয়েটাকে কোনোদিন বিয়ে দিতে পারতাম না, কোনোদিন বিয়ে দিতে পারতাম না। আমি ঘরে থাকলে তোমাকে রান্না করে খাওয়াতাম বাবা। কিন্তু সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু যেদিন তুই এই মাল সাহেবের বাড়িতে প্রোগ্রাম করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলি, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে ভয় এসে গেল, কেন বাবা কেন? ওরাও তো মানুষ, তাহলে মানুষকে এত ভয় কেন? ভয় কেন জানিস মা? ওরা হচ্ছে নেতা, মন্ত্রী, ডাক্তার, সাংবাদিক। ওরা যে কোনো সময় পুলিশকে ঘুষ দিয়ে সমস্ত দোষ তোর মাথার উপর চাপিয়ে দিয়ে তোর মতো চাঁদকে যে ওরা কলঙ্কিনী করে দেবে। সেই কলঙ্কের জন্য কেউ তোকে বিয়ে করবি না রে শ্যামা। আর সেটা আমি সহ্য করতে পারবো না, আমিও তোর মায়ের মতো ওকালে চলে যাবো, না বাবা না, তুমি চলে যাবে এই কথা ভেবেই তো আমি তোমার কথা সাই দিয়েছি। না হলে সেদিন নিজে অপরাধ করে প্রদীপটাকে ফাঁসানোর জন্য আমি হাজতে যেতাম, মহামান্য আদালতে দাঁড়িয়ে বলতাম, জজ সাহেব আমার শ্লীলতাহানি হওয়ার জন্য দায়ী প্রদীপ নয়, ওই রত্নদীপ। তুই চুপ কর, দেওয়ালেরও কান আছে, এই কথা শুনতে পেলে না বর বিয়ের আসর থেকে চলে যাবে, তখন আমি আর সেটা সহ্য করতে পারবো না, আমিও সহ্য করতে পারবো, আমি তখন মরে যাবো রে বাবা, তোমার জন্যই তো আমি ওসব করিনি বাবা, সুবোধ মেয়ের মতো কোনের সাথে সেজেছে। তুই সত্যি বলছিস তো মা? তুই সত্যি বলছিস? হ্যাঁ কাকা বাবু, তোমার শ্যামাকে
আজ দেবীর মতো লাগছে, দেখলে দু চোখ জুড়ে যাবে। কিন্তু আমি তো চোখে দেখতে পাই না, তা না হলে মনে মনে ওর মাকে ডেকে ডেকে বলতাম, ওগো ওগো তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমার আদরের গচ্ছিত রত্নকে তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, ও যেন শান্তিতে থাকে, ও যেন সুখে থাকে। বাবা, ওরে মা, বাবা, মা, বাবা বাবা বাবা, মনে হচ্ছে না তোকে খুব সুন্দর লাগছে? তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে দেখলে না তাদের মাথাটা ঘুরে যাবে রে, তাদের মাথাটা ঘুরে যাবে। শুধু শ্বশুর বাড়ি লাগে না, ওকে দেখে আমার মাথাটাও ঘুরছে। বেটা ছেলে হলে আমি ওকেই বিয়ে করতাম। যা হাজির রে কথা কর। যা বাবা, লাজে যে মুখটা রাঙা হয়ে গেছে। পরি লাজে রাঙা হলো কোনে মুখো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলু দে রাঙাবো এলো রে, ও তোরা উলু দে রাঙাবো এলো রে। টুকুর মাথায় দে সাজনে তলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ওরে মা, তোর মুখে এই হাসিটুকু শোনার জন্য আমি কষ্ট করে এত আয়োজন করেছি, ঠাকুরের কাছে কত মাথা ঢুকেছি। ঠাকুর ঠাকুর আমার মা বলা মেয়েটাকে তুমি যেন সুখে রেখো ঠাকুর, শান্তিতে রেখো, শান্তিতে রেখো। বাবা, ওরে ওরে মা, ওরে মা, শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে তুই ভুলে যাবি না তো মা? কি করে ভুলবো বাবা? মা মারা যাবার পর তুমি যে আমাকে বাবা আমার স্নেহ মমতা শিক্ষা দীক্ষা দিয়ে এত বড় করেছো, চোখের ঘরে গিয়ে সবকিছু ভুলে গেলেও তোমাকে না বাবা না, আমি তোমাকে কোনোদিন বলতে পারবো না বাবা, কোনোদিন। ওরে মা, তুই আমাকে এত ভালোবাসিস মা? বাসি বাবা বাসি, সেই ভালোবাসা দাবিতে বলছি। আমার মাথা আছে বলে তো বাবা, এত টাকা তুমি পেলে কোথায়? মানে মানে কাকা বাবু তোর বিয়েতে বাস্তবিকতা বিক্রি করে দিয়েছে। তুমি কি করলে? তুমি কি করলে? আমাকে সুখী করতে তুমি নিঃস্ব হয়ে গেলে। ওরে মা, এছাড়া তোর কাছে এই অন্ধ অসহায় বাবা আর যে কোনো পথ দিলে না রে মা। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এই শুভ দিনে অমঙ্গলের কথা মুখে আনতে নেই। বাবাজি, এই বাবাজি, লগ্ন বয়ে যাচ্ছে, এবার সম্প্রদান করুন। বর যখন এসে গেছে আর দেরি করব না, আর দেরি করব না, এবার বিয়ের কাজ শুরু করুন। শুরু করতেই হবে, বিয়ের কাজ শুরু করতেই তো হবে। না, এ বিয়ে হবে না। বাবু, শুধু দারোগা বাবু নয়, আমি একসময় আপনাদের প্রতিবেশী ছিলাম। সেই জন্যই কি সেদিনের মতো আজও এসেছেন বিয়ে বন্ধ করে আমাকে আত্মহত্যার পথে পাঠাতে? সেটা একটু পরেই জানতে পারবেন। আর একটু পরে প্রমাণ হয়ে যাবে সেদিনের ঘটনার নায়ক কে। সজীব তাকে অ্যারেস্ট করার পর সেটা তো প্রমাণ হয়ে গেছে দারোগা বাবু। এমপি সাহেবের ফোন পাওয়ার পর সেদিন সেটা করতে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু আজ যেটা আমি করব সেটাতে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মানে বল বল শালা শুয়োরের বাচ্চা, তোর বাড়ি কোথায়? কোথায় কোথায় তুই কি চাকরি করিস? কে তোকে এখানে বিয়ে করতে পাঠিয়েছে? ভালোই ভালোই সব সত্যিটা বলে দে, না হলে শালা এমন মার মারবো সে মারে তোকে আর কেউ চিনতে পারবে না। ওকে মারবে না দারোগা বাবু, কারণ ঘটকের কথা মতো ওর সঙ্গে আমরা বিয়ের আয়োজন করেছি গো দারোগা বাবু, ওকে আপনি মারবেন না দারোগা বাবু। ভুল করেছেন বাবু, সবকিছু না জেনে মেয়েকে বেনারসি পরিয়ে ফুল চন্দনা সাজিয়ে চেতায় তুলেতে যাচ্ছিলেন। ঠিকই বলছে। এই লোকটা এর আগে পাঁচটা মেয়েকে বিয়ে করে হোটেলে লজে পাঠিয়ে হাজার হাজার টাকা কামিয়ে ওই বিদেশে বিক্রি করে দিয়েছে।
তারা সব মারা গেছে। এবার তোকে আমি নিজের হাতে মারবো। তাতে আপনাদের কাছে কি প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে আমার এই মোবাইলে। মোবাইলে? হ্যাঁ শ্যামা, তুমি তো জানো আমি সাংবাদিক, তাই প্রদীপ অ্যারেস্ট হওয়ার পর এইরকম একটা ঘটনা ঘটে বুঝতে পেরে আমি দুটো ছেলে মেয়েকে আমি ওর পেছনে লাগিয়েছিলাম, আর ওরা ওর ঘরে ঢুকে ওর বিয়ে করা বউদের ছবি আমার মোবাইলে পাঠায়। Yes, ভয়েস রেকর্ড ফলোয়ার করে এও জানিয়েছে যে এই ঘটনার নেপথ্য নায়ক কে। তাকে আমি শেষে ধরবো, তার আগে এই রাস্কেলটার গোপন জবানবন্দি নিতে হবে। আর সেই জন্য গুরু হাতে হাঙ্গাম নিয়ে হাজির হয়েছে স্যার। এবার বলুন কাকে অ্যারেস্ট করব? এই জন্যটাকে কর, তারপর প্রকাশ্য রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে আমার জিপে তোল। না স্যার, শুধু টানতে টানতে নিয়ে গেলে ওই বেহাটা লজ্জা লাগবে না, তার চাইতে ওর তল পেটে গোটা কয়েক লাথি মেরে নিয়ে যাবো স্যার। হ্যাঁ তাই মার, চল চল শালা, চল মার মার, মেরে মেরে ওর বিয়ে করার শখটাই জীবনের মতো মিটিয়ে দে। দারোগা বাবু, মাফ করবেন সত্যবাবু। দারোগা বাবু, দারোগা বাবু, এটা করা ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি জানি এর জন্য আপনাদের অনেক কিছু ক্ষতি হয়ে গেল, তবে মেয়েটা নরক যন্ত্রণা থেকে বেঁচে গেল। দারোগা বাবু, আসছি, বাই। দারোগা বাবু, তুমি কি বলছো শ্যামা? ও ঠিকই বলছে বাবু। তুমি এসে তোমার ভাইকে ছাড়ানোর জন্য আসল অপরাধীর চেলাকে পুলিশ দিয়ে বেঁধে নিয়ে গেলে, তার জন্য আমার এই হতভাগী মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে গেল। এরপরও কি নিয়ে বাঁচবে বাবু, ও কি নিয়ে বাঁচবে? কিন্তু ওই লগ্ন ভ্রষ্ট হওয়ার ভয়ে আপনি জেনে শুনে ওই রকম একটা লম্পট হাতে মেয়েকে তুলে দিতেন। এছাড়া আমাদের মতন গরিবের আর কি করার আছে বাবু? আপনি কি বলছেন? ও ঠিকই বলছে, ও ঠিকই বলছে বাবু। চেয়ে দেখুন, মেয়েটা বন্ধ হওয়ার সাথে সাথে মেয়েটা কেমন আমার নীরব হয়ে গেছে গো বাবু। যন্ত্রণায় মরাচ্ছি, নীরবতা অনেক ভালো। নীরব হয়ে থাকলেও ওরা আমাকে বাঁচতে দেবে না। শ্যামা, আমার দিকে আঙুল তুলে বলবে সিংহদাহানি হওয়ার জন্য বর বিয়ে না করে পালিয়ে গেছে। লগ্নভ্রষ্ট কলঙ্কিনী। ওদের ওই কটাক্ষ উপহাস আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তাই আমার এই কলঙ্কিত জীবন আমি নদীর জলে বিসর্জন। তুমি যেও না, তুমি ফিরে এসো শ্যামা, তুমি ফিরে এসো। শ্যামা, আমি থাকতে সেটা সম্ভব নয়। আমাদের ঘরে প্রোগ্রাম করতে গিয়ে তোমার গায়ে কলঙ্কের কালি লেগেছে। আজ আমারই জন্য তুমি কলঙ্কিত হয়েছ, আজ আমারই জন্য তুমি লগ্ন ভ্রষ্ট হয়েছো। তাই তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমার সব কলঙ্ক আমি মুছে দেব। তাহলে এই নিন সিঁদুর। দাও দাও বাবা, এই সিঁদুর দিয়ে আমার এই হতভাগী মেয়েটাকে তুমি রক্ষা করো, আর এই অন্ধ অসহায় বাবাকে তুমি কন্যা দায় থেকে তুমি মুক্তি দাও বাবা। দাও সিঁদুর, দাও বাবা, সিঁদুর দিন। দাও দাও বাবা, সিঁদুর দাও, সিঁদুর দিন। দাও দাও বাবা, সিঁদুর দাও, সিঁদুর দিন। দেব বাবু। আজ থেকে আপনাকে আর মেয়ের চিন্তা করতে হবে না, আপনার চোখ থেকে ঝরবে না ভাবনার কান্না, আর তোমাকে কেউ কলঙ্কিনী বলবে না। আজ থেকে তোমার পরিচয় হবে তুমি এমপি বাড়ির বউ। যদি দঙ্গরি দেং তব ধরস্তুরি দং মম, যদি দঙ্গরি দেং তব ধরস্তুরি দং মম, যদি দঙ্গরি দেং তব ধরস্তুরি দং মম। আমার কুকর্মের মাইলস্টোন ওই শ্যামাটা কাল রাত্রে বিদায় হয়ে গেছে। এবার ওকে মানিকপুর হোটেল লজে নিয়ে গিয়ে ভোগ করবে ভোগ, তারপর ওকে চালান করে দেবে দুবাই। আমার সাংবাদিক ভাই এত করেও এই বিয়েটাকে আটকাতে পারলো না।
আর এক ভাই প্রদীপ, তার প্রতিবাদ হাজতেই থেকে গেল। কেউ আমার কিছুই করতে পারলো না। আমি এক ঢিলে মেরে দিলাম দুটো পাখি। তুমি আজ আবার করে হাসছো? নার্সিংহোমে বুঝি প্রচুর টাকা আয় হয়েছে? তাহলে কি রাজনীতিতে তুই ওই মরকট বাহিনীর যুব সভাপতি হয়েছিস? না মাম্মি না। তাহলে কি করোনা পরিস্থিতিতে পেশেন্টকে নার্সিং হোমে ঢুকিয়ে তার চোখ হাট কেটে চোখ তুলে নিয়ে করে দিয়েছিস? শেষে পেশেন্টের লোকের হাতে লক্ষ লক্ষ টাকার ভুয়ো বিল তুলে দিয়ে বলেছিস আপনার বাবা কুমায় থাকাকালীন হার্ট ফেল করে মারা গেছে। না ড্যাডি, তাও নয়। তাহলে আসল কেসটা বলুন। 1 নম্বর ঠুকে যাব। কে আপনি? আমাকে চিনতে পারলেন না? আমি হাইকোর্টের প্রাক্তন উকিল যজ্ঞেশ্বর হাতি। আমার সঙ্গে কথা বলতে হলে আগে 500 টাকা লাগবে, তা না হলে সমূলে হয়ে যাবে ক্ষতি। কিন্তু যজ্ঞেশ্বর না, বড় কথা, আগে 500 টাকা দিন, তা না হলে এ বাড়ির সব কেস আমি জন্ডিস করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জন্ডিস করতে হবে না, আমি 500 টাকা দিচ্ছি। সকল সময় জন্ডিস জন্ডিস জন্ডিস। এই নাও করি 500 টাকা। এই টাকাই খাবো আমি মাখা, সব কেস করে দেবো ফাঁকা। এবার বলুন, আপনাদের হাসির অনারে পার্টি হবে না? না, আগে কারণটা জেনে নেন। কারণ যে মেয়েটা আমার বাবাকে অপমান করেছিল, আমার ঘোর শত্রু, সেই শ্যামার বিয়েটা কালে শেষ হয়ে গেছে। এদিকে আপনার ভাই প্রদীপ বেল হয়ে গেছে। ভালোই হয়েছে, বিনা দোষে ছেলেটা হাজত খাটছিল, বাড়িতে ফিরে কিন্তু আবার আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রতিবাদ করলে ওকে পুনরায় আমি জেলে ভরে দেবো। প্রজাপতি মা, আমি প্রজাপতি মা। জনগণের কাছে আমি মহাকাল। না শোনে আমার কথা, ছাড়িয়ে নেই তার পিঠের ছাল। কিন্তু ড্যাড, ও হাজার ভুল করলে ও আমার ছোট ভাই। ভাই নয়, চরম শত্রু। কারণ এর আগের ভোটে যে মাস্টারটা আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল, ও তার হয়ে কাজ করেছিল। গুন্ডা লাগিয়ে আমি বোমাবাজি করলাম, আর এই হাতিকে দিয়ে নিজের ছেলেকেও আমি ব্ল্যাক লিস্ট করে দিলাম। সে তো আমি দিয়েছিলাম, কারণ আমি হাইকোর্টের প্রাক্তন উকিল যজ্ঞেশ্বর হাতি। আমার সঙ্গে কথা বলতে হলে আগে 500 টাকা লাগবে, তা না হলে সমূলে হয়ে যাবে ক্ষতি। 500 টাকা তো পেয়েছেন, এবার এখান থেকে কেটে পড়ুন। আপনাদের হাসির ওড়ানে পার্টি হবে না? যত হোক, শত্রু তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন হাতি পার্টি হবে। যাও মদ নিয়ে এসো। মাম্মি তুমি যাও ঠাকুরের কাছ থেকে বেশ কুচি পাঠার মাংস কষা দেখে নিয়ে এসো। আজ আমার কথা শুনছো? না, আমি কোনো কথা শুনবো না। আজ তোমাকে নাচতে হবে, গাইতে হবে, কারণ বাড়িতে পার্টি হবে। সেই জন্য মাসিমা, আপনি শাক আর বারণ ডালা নিয়ে আসুন। কেন পরমা, কেন? কি হয়েছে? সে কি মাল বিলাতে পার্টি হবে, আর এই মেশা মশার মতো রাস ভারী লোক নাচবেন। মাসিমা মাংস আনতে যাবে, আর তুই মদ আনতে যাবি, আর এই হাতে খাওয়ার জন্য পেতে বসে আছে। আর জামাই বাবার মুখে তো হাসি, অথচ তোমরা কারণটা কেউ জানো না। আরে না, জানি না। এখন ভনিতা না করে বলো, কেন তুমি শাকার বরণডালা নিয়ে আসতে বলছো? আনতে বলছি বর বউকে বরণ করার জন্য। যে শ্যামাকে আপনি হেনস্থা করেছিলেন, ডুপ্লিকেট বরকে পাঠিয়ে আপনি বিদেশে বিক্রি করতে চাইছিলেন, সেই শ্যামাকে বিয়ে করে আমি এই মাল ফিলাই নিয়ে এসেছি। ওদের দেখে এমন বোমার মতো ফেটে পড়লেন কেন? আনন্দ করুন, আনন্দ, পার্টি দিন পার্টি। তা না হলে এই অসহায় মেয়েটা সৌমু বাবুকে কেঁদে কেঁদে বলবে, বনমালী তুমি পরজনম হয়ে রাধা, বনমালী তুমি পরজনম হয়ে রাধা।
না বড় কর্তা, আগে মেনে নিন, তা না হলে সমূল হয়ে যাবে ক্ষতি। বনমালী তুমি পরজনম রাজা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। লাথি মারি অমন বিয়ের মুখে। মারবেন না সমস্যাই, ওকে আপনি লাথি মারবেন না, কারণ ও একটা আগুনের গোলা, আর ওতে পা পড়লে আপনার পাটাও পড়ে যাবে। যত সব অ্যাবসার্ড কথাবার্তা। আরে বিয়েটা কি দোকানের কুরকুরে যে কিনলাম আর মুখে ফেললাম? জামাই বাবু তো তোকে কুরকুরে বিয়ে করেছিল দিদি, মুখে ফেলার আগে সেটা মিষ্টি নাটক এবারে কাউকে জানাইনি। তুমি ওর সঙ্গে আমার তুলনা করছো? সে কি পাড়ায় যাই জাম্বু? তুমি হলে লক্ষ লক্ষ টাকা আয়কারী ডাক্তার, আরো সামান্য আয়কারী সাংবাদিক। তাই তুমি যে সমস্যা তৈরি করেছিলে, সমুদায়কে বিয়ে করে সেই সমস্যার সমাধান করে তোমার ভুলটাই শুধরে দিয়ে উপরে উঠে গেছে। আমার কি সর্বনাশ হলো গো! আমি কি স্বপ্ন দেখেছিলাম ওর বিয়েতে সোনা দানা আসবাবপত্র কত কিনবো, কিন্তু হঠাৎ ওই হা ঘরের মেয়েটাকে বিয়ে করে আমার সব শেষ করে দিল গো। আপনি তো হা ঘরের মেয়ে ছিলেন, কিছু না নিয়ে এই মেশমশাই আপনাকে বিয়ে করেছিলেন, কিন্তু আজ আপনি গা দেখানো শাড়ি আর বাহু দেখানো ব্লাউজ পরে যখন এই নারী সমাজের কল্যাণ করেছেন, তখন সমুদ্র স্ত্রী দ্বারা আপনাদের কোনো কিছু শেষ হবে না। পরমার উপর রাগ করে কোনো লাভ নেই। বিয়ের আসরে চিটিংবাজ বরকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর অন্ধ বাবার অসহায় মেয়ে শ্যামা নদীর জলে ডুবে মরতে চেয়েছিল, কিন্তু কিন্তু একজন সৎ সাংবাদিক মানবিকতা তাগিদে ওকে আমি বিয়ে করে বাঁচিয়েছি। শ্যামা, শ্যামা, এরা আমার বাবা মা দাদা বৌদি, এদের তুমি প্রণাম করো। বাবা মা দাদা বৌদি, আপনারা আমার প্রণাম নিলেন না কেন? তুমি কলঙ্কিনী। তার জন্য তাই আপনি মিস্টার রত্নদীপ পাল, তুমি একটা অস্পৃশ্যা। তবু আমার স্মৃতিতে স্বামীর দেওয়া সিঁদুর তোমার মতো সাদা নয়। আপনার মতো পরের বাড়ি থেকে জিনিস নেওয়ার জন্য আমার বাবা হা করে বসে থাকে না। ভুলে যেও না, সৌম্য কিন্তু একজন এমপির ছেলে, আর তুমি তুমি সামান্য একটা গরিব চাষের মেয়ে। আপনি ভুলে যাবেন না মাননীয় এমপি সাহেব, এই চাষের মেয়েরা উর্বর জমিতে ফসল ফলে আপনাদের মতো শহুরে বাবুদের মুখে অন্ন তুলে ধরে অন্ন, তা না হলে না আপনারা খেতেও পেতেন। ও মা গো, মুখের উপর কি কথা? ওরে তোমার বাবাকে তোমাকে কোনো কিছুই শেখায়নি। শিক্ষাঙ্গনের শিক্ষকরাই যদি অশিক্ষার কথা বলে, আর তখন সুশিক্ষিতরা তো একথা বলতেই পারে। মাননীয় সমাজসেবিকা, তাই বলে তোর সরলতার সুযোগ নিয়ে ওর বাবা সোনা না দিয়ে ইমিটেশনের গয়না দিয়ে গুছিয়ে দিয়েছে। আমার বাবা গরিব, গা ভর্তি গয়না দিতে না পারলেও এই সোনার হারটা দিয়েছে। সন্দেহ থাকলে যাচাই করে নিন। ওই দেখি দেখি, ও মাই গড, এ তো শুধু শাকার পোলা। দিদি রে, তুই তো ওর মুখটা প্রথম দেখেছিস দিদি, তাই তোর হাতের চুড়িগুলো ওকে পরিয়ে দে না, বাস ওর খালি গাটা ভর্তি হয়ে যাবে। ওই রকম সস্তা দামের শাড়ি পরে কেউ এমপি বাড়ির বউ হয়ে আসে? এইরকম গা দেখানো পোশাক পরে আপনার মতো লুজ ক্যারেক্টারের স্ত্রী যদি এমপি বাড়িতে থাকতে পারে, তাহলে সস্তার শাড়ি পরে আমিও এখানে আসতে পারি। মাননীয় ভাষ্য ঠাকুর, কারণ ওই পোশাকে নেই কুলবধূর গন্ধ। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, এই মেয়েটার জন্য এ বাড়িতে হবে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের মধ্যে আমি থাকতে পারবো না রে। ভাই আমি এখান থেকে চললাম। যাওয়ার সময় আমি তোমাদের সবাইকে সাবধান করে দিয়ে গেলাম, এরপর বাড়ি থেকে যখনই বেরোবে তখন চাবি দিয়ে বেরোবে, চাবি। আর তা না হলে চুরি হতে পারে,
চুরি। দাদা নয়, ও একটা এক নম্বরের গাধা। ও জানে না চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা, কিন্তু যদি ধরা পড়ে আমার চোখে, তাহলে রক্ষা করে ওর কোন বাপে। যাবার সময় তোকে একটা কথা বলে যাচ্ছি সৌমদীপ, সংসারের খরচ বাবদ এতদিন যা দিতিস তা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আজ থেকে তোর বউ খাবে, তাই প্রতি মাসে তোকে 10,000 করে টাকা দিতে হবে। আর তা না হলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো, বন্ধ। কথাটা মনে থাকে জানো। মা, তাহলে এসো মেজুবু, এখন থেকে এবাড়ির সব কাজকর্ম তুমিই বুঝে নাও, কারণ আজ থেকে আর এবাড়ির ঝি চাকরদের পুষ্প না। না চাইতে যখন এসেই পড়েছো, তখন এবাড়ির সব কাজকর্ম তোমাকেই করতে হবে। যত সব বৌদি, মেশামশাই, ওরা কি বলে গেল শুনলেন তো? শুনলাম। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, ওরা মেজে বৌমাকে যতটা দয়া দেখিয়ে গেল যাক, আমি কিন্তু ততটা মায়া দেখাবো না, কারণ আমার নাম এমপি প্রজাপতি মা। জনগণের কাছে আমি মহাকাল, যে না শোনে আমার কথা ছাড়িয়ে নেই তার পিঠের ছাল। তাই তোমাকে একটা কথা বলছি, শোনো মা, ভুল করে তুমি যখন একবার এই সিংহের গুহার মধ্যে ঢুকে পড়েছ, তখন একটু ত্যাগ স্বীকার করো, আর তা না হলে এই সিংহরাজ যমরাজ হয়ে তোমাকে একেবারে জমালয়ে পাঠিয়ে দেবে। জমালয়ে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পার। তুমি কোন কাননের ফুল, কোন গগন তারা। আপনাকে দেখিয়ে দেবো এমপি সাহেব, আজ যেমন একটা নিরীহ মেয়েকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেলেন, তেমনি জনতার বিচারে এর দ্বিগুণ ধাক্কা আপনি খাবেন। আর সেই ধাক্কায় আপনার এই রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে যাবে, তাসের ঘরের মতো। শ্যামা, শ্যামা, তোমার কি কিছু হয়েছে? না না, আমার কিছু হয়নি। তাহলে তুমি যে কাঁদছো, অন্যায় যে আমার কপালে লেখা। তোমার ঠোঁট পেটে যে রক্ত পড়ছে শ্যামা, এটাই যে নারীদের শ্রেষ্ঠ পাওয়া। আজ আমারই জন্য তোমাকে এই আঘাত সহ্য করতে হলো শ্যামা। না সমলা, তুমি আমার হাত ধরে এত বড় বাড়িতে নিয়ে এসেছো, দিয়েছো স্বীকৃতি, বেশি আঘাত পেলে আমি তোমাকে কোনো দোষ দেব না। তুমি যে অভাগিনীর জীবন দেবতা। না শ্যামা, না, তোমার জীবন দেবতার আসলে বসার যোগ্যতা যে আমার নেই। তুমি এই কথা কেন বলছো? সব একজন সৎ সাংবাদিক হয়ে দাদার মতো ঘোর পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করে সে তো স্ত্রীকে একটু সুখ দিতে পারে না। স্ত্রীর উপর অত্যাচার দেখে যে সামান্য প্রতিবাদটুকু করতে পারে না, তার যে দেবতা হওয়া সাজে না। তবু তুমি আমার ইহকালের সাথী। এবারের কেউ তোমাকে মারবে না শ্যামা। আমি সবার মাথায় মানিয়ে নেবো। ওরা যে তোমাকে মেরে ফেলবে, সাথে তুমি আমায় ভুলে যাবে না বলো? না শ্যামা, না। এসো না আজ শপথ করি, দুজনের কথাটা প্রাণে ধরি, কোনদিন কাউকে তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা যে শপথ করি, দুজনের কথাটা জানে ধরি, কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া
ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিন থাকবো তোমারই হয়ে ভাবিনি সত্যি আমি তোমার হব, এভাবে নিজের করে তোমাকে পাবো। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবে না কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না হ্যাঁ, খেলা এ সত্যি ভানুমতির খেলা। যে খেলায় টাকা ফেলে এমপি প্রজাপতি বাল এবং তার বড় ছেলে রত্নদীপ, এই গুরু এবং মিস সুরু, যাকে বিয়ের আসরে পুলিশের জালে ফেলেছিলাম, সেই দাগি বরটাকে খালাস করে নিয়ে চলে গেল। অথচ নিজের ছেলে প্রদীপ এতদিন ধরে যে হাজতে পড়ে আছে, তার দিকে একবার ফিরেও তাকালো না। কি করবে গুরু, এটাই যে রাজনীতির খেলা। এই খেলা বন্ধ করতেই প্রশাসনের সব কর্মীকে শক্ত হতে হবে স্যার। কি করে হবে? আমরা যে সবাই নেতা মন্ত্রীদের কৃতদাস। আমরা যদি সঠিক হতাম তাহলে ওদের পেছনে যেত বাস। আমরা কোনো দিনও সঠিক হতে পারবো না গুরু, কারণ আমাদের সংসার আছে, আছে খরচ। তাই তো ঘুষের জন্য, প্রমোশনের জন্য আমাদের ওদের দাসত্ব করতে হয়। স্যার, একটা কথা কেন বোঝো না যে ওরা থাকে 5 বছরের জন্য, আর আমাদের কাজ করতে হয় জীবন ভর। স্যার, তা প্রদীপকে তো দেখতে পাচ্ছি না, রিপোর্টিং লিস্টে আজকে ওর ছুটি। প্রদীপ এখন কোথায়? প্রদীপ এখন এই হাজতের মধ্যে এই বেড়িকে গাজার মতো দম দিয়ে বলছে, দম মারো দম মিটি যায় হাম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। প্রদীপ, তুমি বিড়ি ফেলে দাও, স্যার আছে। আরে ধর, স্যার হোক কি হরিদাস পাল হোক, এই হাজতের মধ্যে এই বেড়ির দামটা অনেক। প্রদীপ, ঠিক আছে, ওটা তুমি টানো আর আমি স্যারের সঙ্গে কথা বলি। প্রদীপ, সরি স্যার, নমস্কার। তা তখন কোথায় ছিলে? বাথরুমে। ইস, প্যান্টের দড়িটা বাঁধতে পারেনি। শাট আপ! তুমি আমার সামনে কি করবো স্যার? কিছু বলার আগে তো শ্লীলতাহানির জন্য আমাকে অ্যারেস্ট করলেন, আজ আবার ওই করে প্যান্টের দড়ি বাঁধার আগেই তলব। তাই প্রদীপ, তুমি কি চুপ করবে? কি করে চুপ করবো স্যার? ওই মাইনাস করতে গিয়ে না তলবের চাপে হাফটা থেকে গেছে, এদিকে আবার পেটটাও, ওরে বাপরে বাবু, পেটটা কামড়োচ্ছে। বাথরুমে যাবো স্যার। না, বাকিটা বাড়িতে ছাড়বে। এখন তোমার ছুটি। হ্যাঁ, তোমার মেলটা ব্যক্তিগত জামিনে তোমাকে ছাড়িয়ে নিয়েছে। মেজদা? হ্যাঁ, তা বাড়িতে গিয়ে কি করবে প্রদীপ কুমার? কি আর করবো স্যার, ওই ব্যাংক থেকে লোন আর সরকার থেকে লাইসেন্স নিয়ে একটা ইংলিশ মদের দোকান করবো, মদ বেচবো আর পেট ভরে মদ খাবো। Shut up, idiot! যারা মদের দোকান করে তারা কখনো মদ খায় না। তাহলে বেচবো না স্যার, বেচবো না, নিজে খাবো আর তারপর ওই মালগুলোকে ধরে ধরে কেলাবো। তা এত দোকান থাকতে থাকতে তুমি মদের দোকান করতে যাবে কেন? কেন আবার স্যার? ওই মদ জাতীয় খাদ্য বলে। মদ জাতীয় খাদ্য? হ্যাঁ স্যার, মানুষ খেতে পাক বা না পাক মদ খেতে কিন্তু ভোলে না। দল বেঁধে মহিলারা ভাটিখানা ভাঙার জন্য আন্দোলন করছে, আর সরকার পাড়ায় পাড়ায় মদের লাইসেন্স দিচ্ছে। ওই টিভিতে দেখেননি স্যার, এই লকডাউনের বাজারে একবেলা মদের দোকান খোলাই সরকারের।
কয়েকশো কোটি টাকা রাজস্ব বেড়েছে। এমপির ছেলে হয়ে হাজত খাটার পর ওই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে স্যার, কেন লজ্জা করবে? এখন তো ওই এমএলএ এমপি ছেলেরা বেশি জেল খাটে। মানে মানে ওই এমপি সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্ত জেল খাটলো, তা আবার আমার এই বাংলায়। তোমাকে আর হাঁটাহাঁড়ি ভাঙতে হবে না। এখন শুধু বলো, সেদিন ওই শ্যামার শ্লীলতাহানি করেছিলে কেন? তার আগে আপনি বলুন স্যার, মন্ত্রীরা দঙ্গবধ হয় কেন? নেতারা উন্নয়নের টাকা নিয়ে আত্মসাৎ করে কেন? সত্য মিথ্যা জেনেও পুলিশ ঘুষ খেয়ে নির্দোষীদের পাকড়াও করে কেন? মায়েরই বলছি স্যার, ওরা যেদিন এই সব কাজ করা ছেড়ে দেবে আর আমিও এই সব অপরাধ করা ছেড়ে দেবো স্যার। প্রদীপ দা, এ কি পড়বা তুমি? কি তুমি ওকে জানো না? আরে চিনি মানে ও আমার বউ। না 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 না, ও আমার বড় বৌদির বোন পরমা। ওকে আমি বইয়ের মতো ধুসালা উল্টো পাল্টাই হয়ে যাচ্ছে। আরে বড় বড় তো তুমি উল্টো পাল্টা কথা বলো। কি করবো বলো, তোমার তার সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, তাই একটি ওই গানটা করো না, দিদি তেরা দেওয়ার দেওয়া না। চুপ করো, এখানে ওসব কথা বলো না, তুমি না বড্ড ফাজিল হয়ে গেছো। কি করবো বলো, তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই একটু ওই ইন্টু ইন্টু। তাছাড়া আমার ছুটি হয়েছে তুমি জানলে কেমন? তোমার মেজদা বলেছে। মেজদা? তাহলে মেজদার সঙ্গে এলো না কেন? তাছাড়া সৌম্যদীপ দাস সেদিন শ্যামাকে বিয়ে করে নিয়েছে। মেজদা শ্যামাকে বিয়ে করেছে? হ্যাঁ প্রদীপ, সেই জন্যই তো আজকে তোমার ছুটি। তাহলে তো আজ মেজদার জীবনে খুশির দিন। খুশি নয় প্রদীপ, খুশি নয়। তোমার মা বাবা দাদা বৌদি ওই বিয়েটা মেনে নেয়নি, সমদাকে টাকা দেওয়ার চাপ দিয়েছে, আর শ্যামাদিকে না না পরমা, আমি যখন মুক্তি পেয়ে গেছি ওরা সমবৌদির কোনো ক্ষতি করতে পারবে না। দজ্জাল শাশুড়ির হাত আমি ভেঙে দেবো, নির্লজ্জ বৌদির নগ্নতাকে আমি বন্ধ করে দেবো, তার ভূ ডাক্তারি সবার কাছে আমি ধরিয়ে দেবো, আর প্রয়োজনে ওই মেজ বৌদিকে বাবার বিরুদ্ধে ভোটে দাঁড় করিয়ে নেব আমি আমার চরিত্র হননের প্রতিশোধ। চুপ করো, একদম চুপ করো বলছি। কেন স্যার, এখনো তো আমি ওই পরমার গালে কিস খাইনি। প্রদীপ শোনো, এখান থেকে বেরিয়ে দুজনে সই করে এই পোশাকটা খুলে আগের পোশাক পরে বাড়ি চলে যাও, বুঝেছ? যত সব। স্যার, আর যদি পারো মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখো। কেন স্যার, কেন? না, সে কথা তোমাকে আজ বলবো না, আজ শুধু বলছি তুমি সত্যি বর্তমানে সাক্ষাৎ প্রতিবাদ। তোমার কথায় আছে বিনয় বাদল দীনেশের ছাপ, মুখে তোমার বীর নেতাজির স্বপ্ন, তাই আগামী দিনে তোমাকে আমার প্রয়োজন আছে। ওকে বাই। স্পাই স্পাই, ও নির্ঘাত আমার দাদা স্পাই। তুমি কি বলছো? ওরা যাই হোক, চলে গিয়ে দারুণ সুযোগ করে দিয়েছে। সুযোগ মানে? দেখতে পাচ্ছ না এই ঘরটা একেবারে ফাঁকা। ফাঁকা তো? এই ঘরে ছাড়া আর কেউ নেই। এই তাহলে শোনো, দুজনে এখানে একটু ইন্টু ইন্টু। তোমাকে না ভারী মিষ্টি লাগছে। এই প্রদীপ, তুমি তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসা যায় শুধু একজনকে। কাকে? তোমাকে। ভালোবাসা যায় শুধু একজনকে। কাকে? তোমাকে। মনে দেওয়া যায় শুধু একজনকে, মনে দেওয়া যায় শুধু একজনকে, একজনকে শুধু একজনকে। কাকে? তোমাকে। কাকে? তোমাকে।
একজনকে, শুধু একজনকে, কাকে তোমাকে, কাকে তোমাকে, তোমাকে। আমি প্রজাপতির মাল, জনগণের কাছে আমি মহাকাল। আর সেই কালের মন্দিরে এসে ঢুকে পড়েছে শ্যামা নামের এক ছাট মাল। আমার সাংবাদিক ছেলে ওকে বিয়ে করে নিয়ে এসে আমার মান সম্মান সবকিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে নিজেই হয়েছে মনুষ্যত্বের পূজারী। ওই পূজারী পর পর করে তুলছে বিদ্রোহিণী নারী। ওই নারীর বিস্তার আমি ভেঙে দেব। তোমার মধ্যে সে বিষ আমি দেখতে পাচ্ছি না কেন? ওই তুমি তো এ বাড়ির গার্জিয়ান। তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট। তোকে আমি কতবার বলেছি ছলে বলে কলে কৌশলে মেয়েটাকে নার্সিং হোমে নিয়ে গিয়ে ওর চোখ হাট কেটে চোখ তুলে নিয়ে ওকে মেরে ফেল, আর তা না হলে বিদেশে পাচার করে দে। সেটা করার জন্যই তো বসে আছে ড্যাড। বিদেশে মানুষের প্রত্যঙ্গ কিংবা নারীর যৌবন বিশ্বরা দামে বিক্রি হচ্ছে, কিন্তু তুমি এ বাড়ির মালিক হয়ে না পারছো ওকে বাইরে করতে, আর না পারছো একটা অসুখ ধরাতে। ওর অসুখটা এবার ধরিয়ে দেব। আমি ওকে শেষ করে দেব। রত্ন, আমি রত্নদীপ মা, এই মাল ভেলায় আমি রত্ন প্রদীপ জ্বালিয়ে দেব। তুমি শুধু সলতেটাকে পাকিয়ে আগুনটা ধরিয়ে দাও। আমি সেই আগুনে ওই বিদ্রোহিণীদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। সত্যি আমার গুণধর ছেলে, আমার উন্নতির জন্য ও সব কিছু করতে পারে। কিন্তু আমি এখন কি করব? আমি কি ওই মেয়েটাকে মারা যাবে না। তাহলে কি ওই মেয়েটাকে বিদেশে না, তাও নয়। তাহলে মেয়েটাকে নিয়ে কি করা যায়? হ্যাঁ, মেয়েটাকে আমি আমার নিজের ভোগে লাগিয়ে দেব। সব যেমন পেঁচিয়ে উপরে উঠে পাখির বাচ্চা খায়, আমিও তেমনি। ও তুমি কিন্তু ঘরে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয় সেটা বুঝি শেখোনি। সেটা আমার ভুল। এই নিন চা। ও জানি এসেছো, ঠিক আছে। আরে চাটা তো একেবারে ঠান্ডা। কিন্তু আমি তো এক্ষুনি তৈরি করে নিয়ে এলাম। তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি, তাই তো? তাহলে দেখো চাটা ঠান্ডা না গরম নিজের হাতেই দেখো। আর বলো কেন? মেজু বাবু আমার জন্য চা করে নিয়ে এসেছিল, কিভাবে যে চাটা ওর হাতে পড়ে গেল তাই। ও মা, গরম চা হাতে পড়ে গেছে বলে এত চিৎকার। বলি এটা ভদ্রলোকের বাড়ি নাকি? মা, এটা ভদ্রলোকের বাড়ি হলেও এখানে ভদ্রতার বড় অভাব। আমরা সবাই অভদ্র বলে ফাটিয়ে দেব। কি হয়েছে মামি?
শাসক বলে আর চিৎকার। এবার বলো তো কি হয়েছে, কি হয়েছে? কি আর বলবো বৌমা, তোমার শ্বশুরকে চা দিতে এসে মেজো বৌমার হাতে গরম চা পড়ে গেছে। তাই অভদ্র ভাষায় আমাদেরকে কথা বলছে। বেশ, এইটুকুতে এত? দিদি, আরে আমি তো রান্না করতে গিয়ে কতবার ছেঁকা লেগেছে, কই সেই জন্য তো আমি চিৎকার করিনি। আমি আসার দিন থেকে তোমাকে তো কোনো দিনও রান্নাঘরে দেখিনি। তুমি শাখা খাবে কোত্থেকে? আমাকে ইনসাল্ট, আই মিন অপমান। অপমান? আরে মাল দিলে কে কাকে অপমান করলো? দেখ কি হয়েছে রুনু, কি হয়েছে? এই গেম এটা আমাকে কি সব উল্টো পাল্টা বলছে। কি বলছে? বলছে আমি নাকি উগ্র, আমি নাকি এ বাড়ির কোনো কাজকর্ম করি না। কাঁদে না সোনা, কাঁদে না, আমার মনটা কাঁদে না সোনা। সোনা, তোমার কান্না দেখে যে আমার বুকটা ফেটে যাচ্ছে সোনা। আহারি, এত কষ্ট করে যার মুখে আমি এতদিন হাসি ফুটিয়ে রেখেছি, সে আজ কাঁদছে। কেঁদো না মা, কেঁদো না। আজ আমি একদম শেষ করে দেব। আর তোকে আমি মেরে মেরে শেষ করে দেবো, একদম শেষ। ये বাড়িতে কিসের কান্না? কি ও বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। আবার শিঙ্গি মাছটা মারছে কাঁটা পরাই যায়। ইয়ারে কি মাছ ধরেছ বলছি দিয়া, ও বাবুজি কি মাছ ধরেছ বলছি দিয়া, ও বৌদি কি মাছ ধরেছ বলছি দিয়া। হাতি, শুধু হাতি নয়, আমি হাইকোর্টের প্রাক্তন উকিল যজ্ঞেশ্বর হাতি। আমার সঙ্গে কথা বলতে হলে আগে 500 টাকা লাগবে, তা না হলে সমূল হয়ে যাবে ক্ষতি। আমিও রাখবো না তোর বংশে দিতে পাতি। তাহলে আজকের ঘটনা সাংবাদিককে বলে দেব, তাতে সমূল হয়ে যাবে ক্ষোভ। তোর মতো নিরস সুপারিকে কাটতে আমি জাতি চালাবো, জাতি। তাহলে তোমাদের কোনো কেস করবে না এই হাতির না 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 নাতি। তাহলে তোমার মালের বংশ খাবে ওক্কা। এই হাতি, ওইসব ভয় আমাদের না দেখে এবার এখান থেকে ফুটে পড়ো। তাহলে 500 টাকা দাও, তা না হলে কি করবেন? আবার তোমার জন্য বর সাজবো। আমি কুমারী ধরার ঈশ্বর। 500 টাকা দিচ্ছি। এই নাও 500 টাকা। এবার যত পারো মারো, মাছ সমুদ্রে ফেলে মাছের মতো সব কাঁটা মারো। আমি ততক্ষণ দেখি একটা মাছ ধরতে পারি কি না। হাতি, গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা 6। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা 6। আবার ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরেছ বরশি দিয়া, ও বাবুজি কি মাছ ধরেছ বরশি দিয়া, ও মাউসি কি মাছ ধরেছ বরশি দিয়া। আমাকে যেতে দেবেন না, আমি ওকে চিনতে পেরেছি। ও এখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা মেয়ের সর্বনাশ করবে। এই কথা কি তুমি তোমার স্বামীকে বলবে? আমি নই। এই বাড়িতে আসার পর আপনার কথাটা যখন বলিনি, সবার মাস সহ্য করে যখন বলিনি, তখন ওই লোকটার আজকের এই নাটকটার কথা আমি কোনোদিনও কাউকে বলবো না। বলবে। আর সেই জন্য আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা নার্সিং হোমেই গিয়ে থাকবো। তোরা এই বাড়ি ছেড়ে যাবি কেন? তোরা হচ্ছিস সে বাড়ির লক্ষ্মী নারায়ণ। যাবে তো লক্ষ্মী। বল বল রাক্ষসী ডাইনি, কেন তুই আমার এই লক্ষ্মী প্রতিমাকে কাঁদালি? বল। ছেড়ে দিন, কাঁদার মধ্যে কোনো আঘাত
তাই আজ আমি তোকে ছাড়বো না, তোকে মেরে মেরে একদম শেষ করে দেবো। শেষ। ঠিক আছে, তাহলে তোরা দুজনে ওর হাত দুটো ধর। তুমি ওর চুলের মুঠিটা ধরো, আর আমি ওর তল পেটে গুনে গুনে কয়েকটা লাথি মারি। কি মারি মারি মারি? তার আগে এই শ্বশুর শাশুড়ি ভাসুর যা রূপী রাক্ষসীদের আমি হাত পা ভেঙে দেব। হ্যাঁ, আমি প্রদীপ, সাক্ষাৎ প্রদীপ। হ্যাঁ বেজো বৌদি, আমার মেজদা রামের মতো কাজ করে তোমার মতো সীতাকে যখন এই ঘরে নিয়ে এসেছি, তখন আমি তোমার ছোট ঠাকুরপো লক্ষণ আর এদের মতো কয়েকই মন্থরা কাল নেমির দল রামকে বনবাসে পাঠালেও তোমার মতো সীতাকে আমি এই বাড়িতে বৌদি রূপী রাখবো। তুই জেল থেকে ছাড়া পেয়ে গেছিস? শুধু শুয়োর নয়, বলুন শুয়োরের বাচ্চা, না হলে তোমার মতো বুড়ো শুয়োরকে গুতিয়ে এই প্রতিমাকে রক্ষা করলাম কি করে? কি তুমি ড্যাডকে বুড়ো শুয়োর বলছো? বলি তোমাকে হাজত থেকে ছাড়িয়ে আনলো কে? নিশ্চয় আমার বোন পরমা হবে। হ্যাঁ পরমা, পরমাও সত্যি তোমার চেয়ে মনোরমা। ঠিক সময় ছুটি করে এনেছিল বলে তোমার মতো মুটিকে মেরে রক্ষা করলাম এই লক্ষ্মী প্রতিমা। সহ্যের একটা সীমা আছে, তুই আমার সামনে তোর বৌদিকে অপমান করছিস। কি করবো বল, তুই তো একটা আস্ত পাঁঠা। কেননা নার্সিংহোমের ডাক্তার হয়ে সারাদিন এই বইয়ের পেছনে ভেজি বেড়ালের মতো ম্যাও ম্যাও করে ঘুরে যদি অন্যের মাখন খাওয়ার জন্য শিখেছিস, তাহলে তোর অপমান কেন রে? মনে রাখিস, তোকে ওই শিকের দড়িতে আমি ফাঁসি দিতে পারে। হাজত থেকে ফিরে এসে তুই সবার উপর ছড়ি ঘোরাচ্ছিস। মহিলা সমাজের সেবিকা হয়ে তুমি যখন এই মহিলা রক্ত শোষণ করার জন্য পুতনা রাক্ষসী হয়েছো, আমাকে তো কৃষ্ণ হয়ে তোমাকে মারতে হবে মম্মে। তুমি আমার জন্য আর কিচ্ছু করবে না, ওনারা যাই করুন না কেন আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন। দুবেলা দুমুঠো ভাত দিচ্ছেন, খাবো, এতেই আমি খুশি। এটাই আমার ভাগ্য। যত সব উনি ওইসব নেকা নেকা কথা বলে চেহারায় ঢেউ তুলে তুই আমার ছেলে প্রদীপকে এরই মধ্যে না কানে চুমানি করলেও আমাকে কিন্তু পারবি না। আমি নারী কল্যাণ সমিতির সেবিকা, এখনকার মতো তোকে আমি ছেড়ে দিলাম। আগে টিভিতে সিরিয়ালটা দেখে আসি, তারপর তোর মতো সেমাকে কি করে জব্দ করতে হয় আমি ভালো করে দেখাবো। হ্যাঁ তাই চলুন মাম্মি, তাই চলুন। এখানে দাঁড়িয়ে থেকে এই বৌদিয়া দেওয়ারের কীর্তন না শুনে আমরা বরঞ্চ একটু ধুম মিউজিকে নেচেই আসি। প্রদীপ, তুই আমার সামনে তোর বৌদিকে অপমান করেছিস, তাই আমার শেষ কথাটা শোনো ড্যাড। এর মতো মূর্খ মেয়ে আর এই হাজত খাটা আসামিটা যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি সত্যি সত্যি নার্সিং হোমে গিয়ে থাকবো। মান্ডিট দাদা, দাদা, তোর দাদা যা বলে গেল তাতে তোদের এখানে থাকা একেবারেই অসম্ভব। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে নিয়ে তুই কোনো কণিকালয়ে চলে যা। আমার রাজনীতির পেছে তোদের সবাইকে কিন্তু মরতে হবে। আমি প্রজাপতি জনগণের কাছে আমি মহাকাল। দেশি মুরগি আর বিদেশি মাল, রাজনীতির একেবারে ছাট মাল। তাই আমার কথা না শুনলে ছাড়িয়ে নেব তোদের পিঠের ছাদ, আর তারপরেই হবে হরিপল 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 খুশি মেরে তোমার দাঁতগুলো ফেলে দিয়ে আমিও সাজবো মহাকাল। তুমি হবে নাকাল।
তবুও আমের কাছে ফলবে না মাকাল। না ঠাকুরপো না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমিও আর তোমাকে মার খেতে দেবো না বৌদি। মার খেলেও আমার কিন্তু কোনো কষ্ট নেই। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও সে কষ্টটা আমি বুঝি বৌদি। তাই তাই বেশটা এলে বলবো, বেশটা স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে যদি না প্রতিপালন করবে তাহলে বিয়ে করেছিলে কেন? সম্মানের সঙ্গে প্রতিপালন করার জন্যই তো রাত দিন এক করে এই সত্য সংবাদ আমি মিডিয়াতে তুলে ধরছি এবং সবাইকে দেখাচ্ছি সত্যের ছবি। তাহলে সেই ক্যামেরা সেই ছবিটা তুলে সবাইকে দেখাও প্রদীপ, আর কলমে লেখো, খরচ বাবদ বেশি টাকা না দিতে পারায় এই নারী প্রগতির যুগে এক নারী নির্যাতনের শিকারে হা হা করে কাঁদছে দাদা। না প্রদীপ না, আমাদের এই সোনার বাংলার মুখ্যমন্ত্রী মহিলা প্রতিটি মহিলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কন্যাশ্রী, রূপশ্রী ও নানান সুবিধা দিয়েছেন দাদা। যিনি মা বোনদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে বলেছেন নিজের জীবন রক্ষায় নিজে করো লড়াই, আর বুঝে নাও নিজের প্রাপ্য। আর সেই দেশের মেয়ে হয়ে তোর বৌদি নির্যাতিতা হয়ে কাঁদতে পারে না দাদা। তুমি ঠিকই বলেছো, আমার চোখে আর কান্নার রেস্ট নেই, নেই কোনো নির্যাতনের দাগ। আর সেই দাগটা যাতে তোমার গায়ে না বসে তার জন্য এই 10,000 টাকা তুমি মাকে দিয়ে দিও। 10,000 টাকা কেন? ও যে আমাকে বিয়ে করে খরচ মারিয়ে দিয়েছে, তাই 10,000 টাকা না দিলে তোমাকে ঝিয়ের মতো কাজ করতে হবে, তাই না? না না, ওসব কিছু না। তুমি কিছু না বললেও আমি বুঝে নিয়েছি বৌদি কি ঘটেছে। তাই তোমাকে একটা কথা বলে দিচ্ছি বৌদি, এইভাবে তুমি পড়ে পড়ে মার খেও না, তাতে ওরা পেয়ে বসবে। সময় থাকতে তুমি রুখে দাঁড়াও। আমি দাদা আর পরমা তোমার সঙ্গে থাকবো। প্রতিবাদের মিছিলে বিপ্লবের বলি বলে ওদেরকে জানিয়ে দাও। বধূ হলেও তুমি অবলা নও। এগিয়ে যাও মা, এগিয়ে যাও, আমি তোমাদের পেছনে আছি। আমরা পরাজয় মানব না, ফুলুর মতো ঘরের কোণে রইব না। আমরা পরাজয় মানব না, ফুলুর মতো ঘরের কোণে রইব না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মা। আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। বউ হয়ে আমার মেয়ে শ্যামা সেই কবে গেছে, জানি না মেয়েটা কেমন আছে। ভালো আছে কাকা, খুব ভালো আছে। সে তো থাকবে, সে তো থাকবে, কারণ ওর বাড়িতে কত সুখ, কত আনন্দ। সৌমদ্বীপের মতো বড় সাংবাদিককে ওর পর, ও সুখী না হয়ে যাবে কোথায়? কাকা, আচ্ছা ও যে সুখে আছে তুই জানলি কি করে? ও যে আমাকে প্রতিদিন ফোন করে। আচ্ছা ফোনে আমার কথা কোনো জিজ্ঞাসা করে না? করে না। আবার তুমি খাচ্ছ কিনা, সবার মতন ওষুধ খাচ্ছ কিনা, সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে। আচ্ছা করি, ওকে না আমি অনেক দিন দেখিনি, ওকে না আমার একবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না, কি করে দেখি বল দেখি? চোখ না থাকলে কি হবে কাকা, আমি তোমাকে ওখানে নিয়ে যাব, তুমি ওর মাথায় হাত বুলিয়ে অন্তরের দৃষ্টি দিয়ে ওকে দেখবে। কত করবি আমার জন্য, তুই কতদিন করবি, কারণ আমার নিজের স্বার্থের জন্য তোর জীবনটাকে তো আমি নষ্ট করে দিতে পারি না রে পরি। তার মানে? তার মানে তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? না কাকা না, বিয়ে আমি কোনোদিন করবো না। তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না রে পরি। এমন অলক্ষণের কথা বলো না কাকা, তুমি মরে গেলে আমি যে সর্বহারা হয়ে যাবো, শ্যামাকে দেওয়া কথা মিথ্যে হয়ে যাবে কাকা। সেই সত্যের জন্য তুই কি সারা জীবনটা আইবুড়ো হয়ে থাকবি রে মা? না কাকা না, যেদিন তোমার চোখে দৃষ্টি ফিরে দিতে পারবো সেই দিন আমি অন্যের ঘরে চলে যাবো। তুই কোথায় পাবি চোখ? কে দেবে চোখ? আমি দেবো। আমি কে আপনি? আমি হাইকোর্টের প্রাক্তন উকিল যজ্ঞেশ্বর হাতি। আমার সঙ্গে কথা বলতে হলে আগে 500 টাকা লাগবে, তা না হলে সমূলে হয়ে যাবে ক্ষতি। কিন্তু আমার কাছে তো 500 টাকা নেই। অন্যের কিবা দিন কিবা রাত তোমার কাছে থাকবে কি করে? তোমার কাছে তো আছে। জানো এই ফোবড়া মেয়েটার হাত ধরে 500 টাকা দিচ্ছিস, আর এদিকে আয় আয়, আমি তোকে গান্ধী নোট দিচ্ছি।